মানুষেরা প্রায়শই একজন ব্যক্তির মর্যাদা তার পোশাক এবং জুতো দিয়ে বিচার করে, কিন্তু তারা ভুলে যায় যে আসল হীরা প্রায়শই কয়লার ধুলোয় মোড়ানো থাকে। জগদীশ শেঠী, বয়স ৬২ বছর, শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী মুঘল, যার শেঠী গ্রুপের সাম্রাজ্য ৫,০০০ কোটি টাকারও বেশি ছিল। তার এক ইশারায় শেয়ার বাজার ওপরে নিচে হতো। কিন্তু এত ধন সম্পদ থাকা সত্ত্বেও জগদীশজি তার শেকড়কে ভুলে যাননি। তিনি সেই পুরনো দিনের কথা মনে রাখতেন, যখন তিনি নিজে প্রখর রৌদ্রে খালি পায়ে হাঁটতেন। আজকের দিনটা তার জন্য বিশেষ ছিল। তাকে তার কোম্পানির এক্সিকিউটিভদের জন্য ২০টি বিলাসবহুল গাড়ির একটি বড় অর্ডার দিতে হতো। শহরের সবচেয়ে নামকরা শোরুম রয়্যাল হাইটস তখন সকাল ১০টা। জগদীশজি তার দামি স্যুট এবং ব্র্যান্ডেড ঘড়ি খুলে রাখলেন। তিনি তার আলমারির সবচেয়ে নিচের অংশ থেকে একটি পুরনো ধূসর রঙের কুর্তা পাজামা বের করলেন। পায়ে দিলেন সেই ছেঁড়া হাওয়াই চপ্পল, যার একটি ফিতে সামান্য ভাঙা ছিল এবং তিনি সেটা সেফটি পিন দিয়ে জোড়া লাগিয়েছিলেন। মুখে হালকা বাড়ানো দাড়ি এবং চোখে একটি সস্তা চশমা। এখন তিনি আর কোটিপতি জগদীশ শেঠী নন, বরং একজন ক্লান্ত শ্রান্ত বৃদ্ধকে মনে হচ্ছিল। তিনি তার মার্সিডিজ গাড়িটিকে ২ গলি পেছনে রেখে পায়ে হেঁটে রয়্যাল হাইটস শোরুমের দিকে চললেন। শোরুমের বাইরে কাচের বড় বড় দেওয়াল ছিল, যার ওপার থেকে ঝলমলে কোটি কোটি টাকার গাড়ি দেখা যাচ্ছিল। এসির ঠান্ডা বাতাস বাইরে পর্যন্ত অনুভব করা যাচ্ছিল। গেটে দাঁড়ানো সুরক্ষা কর্মী কোনো ভিআইপির জন্য অপেক্ষা করছিল, তাই সেই বুড়ো লোকটির দিকে বিশেষ নজর দিল না। হয়তো সে ভাবল যে ইনি কোনো পরিচ্ছন্নতা কর্মী হবে। জগদীশজি একটি গভীর শ্বাস নিলেন। তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি ছিল, কিন্তু একই সাথে একটি পরীক্ষার অস্থিরতাও ছিল। তিনি দেখতে চেয়েছিলেন যে শেঠী পদবি এবং টাকার বান্ডিল না দেখিয়ে সমাজ কি তাকে সম্মান দেবে। তিনি যেই শোরুমের ভারী কাঁচের দরজায় ধাক্কা দিয়ে খুললেন, ভেতরের নিস্তব্ধতা আর পারফিউমের সুগন্ধ তাকে স্বাগত জানালো। সেখানে উপস্থিত কর্মীরা একদম সতর্ক ছিল, কিন্তু তাদের চোখ তখনও এই জীর্ণ চেহারার বৃদ্ধের দিকে পড়েনি। জগদীশজি ধীরে ধীরে একটি লাল রঙের স্পোর্টস কারের দিকে এগিয়ে গেলেন। তার হাঁটার মধ্যে ক্লান্তি ছিল, কিন্তু চোখে পরোক্ষ করার এক তীব্র দীপ্তি। তিনি তার হাতটি সেই গাড়ির বনেটে রেখেছেন। ঠিক তখনই শোরুমের অন্য কোণ থেকে জুতোর এক তীব্র আওয়াজ এলো। এ দাঁড়া, ওখানেই দাঁড়া। এই আওয়াজটি এত তীক্ষ্ণ ছিল যে শোরুমের শান্ত পরিবেশ এক মুহূর্তে তীব্র হয়ে উঠল। সেই আওয়াজটি ছিল মনীষের, যে এই শোরুমের সিনিয়র সেলস ম্যানেজার ছিল। টিপটপ স্যুট, চুলে জেল এবং হাতে দামি ঘড়ি পরা মনীষ দ্রুত হাঁটতে হাঁটতে জগদীশজির কাছে এলো। তার মুখে রাগ এবং ঘৃণার ভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। এসেই সে ঝটকা দিয়ে জগদীশজির হাতটি গাড়ির বনেটে থেকে সরিয়ে দিল। কি করছেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? মনীষ প্রায় চিৎকার করে বলল। আপনি জানেনও যে এই গাড়ির দাম কত? আপনার পুরো পরিবারের রোজগার বিক্রি হয়ে যাবে, তবুও এর একটি টায়ারও কিনতে পারবেন না। সরুন পেছনে। জগদীশজি একটু পেছনে সরে গেলেন, কিন্তু তার মুখে না ছিল কোনো ভয় আর না ছিল কোনো লজ্জা, কেবল একটি শান্ত স্থবিরতা ছিল। তিনি তার পুরনো চশমাটি ঠিক করলেন এবং অত্যন্ত বিনম্রভাবে বললেন, বাবা, আমি তো শুধু গাড়ি দেখছিলাম। আমাকে কিছু গাড়ি কিনতে হতো, ভাবলাম ফিচার্সগুলো দেখে নিই। এটা শুনে মনীষ এবং সেখানে দাঁড়ানো ২-৩ জন অন্য সেলসম্যান জোরে জোরে হাসতে লাগল। তাদের হাসিতে একটি বিদ্রূপের ভাব ছিল। মনীষ তার পকেট থেকে একটি সাদা রুমাল বের করল এবং ঠিক সেই জায়গাটি ঘষে ঘষে পরিষ্কার করতে লাগল যেখানে জগদীশজি হাত রেখেছিলেন, যেন সেখানে কোনো ময়লা লেগে গিয়েছিল। আরে ও চাচা, সকাল সকাল আর কাউকে পেলেন না মজা করার জন্যে? মনীষ তীব্র সুরে বলল, এটা রয়্যাল হাইটস, কোনো সরকারি রেশনের দোকান নয়। এখানে সেই সব লোকেরা আসে যাদের জুতোর দামও আপনার সারা জীবনের রোজগার থেকে বেশি হয়। নিজের অবস্থা দেখুন, এই ছেঁড়া চপ্পল পরে আপনি এখানে এসির হাওয়া খেতে চলে এসছেন। যান বাইরে বের হন, না হলে সিকিউরিটিকে ডেকে ধাক্কা মেরে বের করাবো। জগদীশজি একটি গভীর শ্বাস নিলেন। তাকে নিজের অপমানের দুঃখ হচ্ছিল না, বরং দুঃখ এই কথাটার ছিল যে একজন মানুষ অন্য একজন মানুষকে শুধুমাত্র তার পোশাক দিয়ে কিভাবে বিচার করতে পারে। তিনি তবুও একটি শেষ চেষ্টা করলেন। বাবা, মানুষের পরিচয় তার পোশাক দিয়ে নয়, তার নিয়ত এবং পকেটের জোর দিয়ে হয়। তুমি আমাকে গাড়ি দেখাও তো সই, হয়তো আমি তোমাকে নিরাশ করব না। জগদীশজি অত্যন্ত সংবেদনশীলতা সহকারে বললেন, কিন্তু মনীষের অহংকার তার চোখে পট্টি বেঁধে রেখেছিল। তার মনে হলো যে এই বুড়ো লোকটি তার সময় নষ্ট করছে। সে সিকিউরিটি গার্ডের দিকে ইশারা করল। রাম সিং,
এই ভিখারিকে বাইরে বের করো এবং এরপর থেকে খেয়াল রেখো এরকম জীর্ণ চেহারার লোক গেটের ভেতরেও ঢুকতে না পারে। শোরুমের মান খারাপ হয়। ঠিক তখনই পিছন থেকে একটি ধীরে এবং ভয়ে ভয়ে আসা কণ্ঠস্বর এলো। স্যার, হয়তো আমাদের ওনার কথা শুনে নেওয়া উচিত। এই আওয়াজটি ছিল সুমিতের, যে সবেমাত্র নতুন সেলসম্যান হয়েছে। সে একটি সাধারণ পরিবার থেকে এসেছিল এবং তাকে জগদীশজির চোখে এক আলাদা সত্যি দেখতে পাচ্ছিল। সুমিত ভয়ে ভয়ে এগিয়ে এলো এবং মনীষের রাগের সামনে নিজের কথাটা রাখার চেষ্টা করল। মনীষ সুমিতের দিকে ঘুরে দেখল। তুই আমাকে শেখাবি এখন? এখন তোর এখানে 1 সপ্তাহ হয়নি আর তুই আমাকে ব্যবসা শেখাচ্ছিস? চুপচাপ নিজের কাজ কর, নাহলে চাকরি থেকে হাত ধুতে হবে। সুমিত ভয় পেয়ে পেছনে সরে গেল, কিন্তু তার চোখ এখনও জগদীশজির দিকে স্থির ছিল, যেখানে একটি নীরব ক্ষমা ছিল। গার্ড জগদীশজির কাঁধে হাত রাখল এবং রুক্ষভাবে বলল, চলুন বাবা, বাইরে চলুন, বসের মেজাজ খারাপ করবেন না। জগদীশজি এক মুহূর্তের জন্য সুমিতের দিকে তাকালেন এবং হালকা হাসলেন। তারপর তিনি মনীষের চোখে চোখ রেখে বললেন, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, কিন্তু মনে রেখো, সময় বদলাতে দেরি হয় না। আজ তুমি আমাকে বাইরে বের করছো, কাল হয়তো তোমাকে আমাকে ভেতরে ডাকার জন্য আকুল হতে হবে। জগদীশজি শোরুম থেকে বাইরে বেরিয়ে এলেন এবং কাছেই রাস্তার ধারে একটি ভাঙা বেঞ্চে বসে পড়লেন। সূর্য মাথার উপরে উঠেছিল এবং গরম ছিল চরম, কিন্তু তার ভেতরে যে ঝড় চলছিল তা বাইরের গরম থেকে অনেক বেশি তীব্র ছিল। তিনি সেখান থেকে নড়লেন না, কেবল চুপচাপ শোরুমের সেই কাচের দরজাটা দেখতে থাকলেন, যেটা আজ শুধু তার দারিদ্র্যের ভানের কারণে তার জন্য রাস্তা বন্ধ করে দিয়েছিল। ঠিক তখনই শোরুমের সেই কাচের দরজাটা ধীরে ধীরে খুলল। সুমিত, সেই নতুন ছেলেটা, হাতে ঠান্ডা জলের একটি বোতল এবং প্লাস্টিকের কাপ নিয়ে বাইরে এলো। সে এদিক ওদিক চোখ ঘোরাচ্ছিল, হয়তো এটা নিশ্চিত করার জন্য যে মনীষ যেন তাকে দেখতে না পায়। সুমিত দৌড়ে জগদীশজির কাছে এলো এবং খুব আদর সহকারে জলের কাপটি তার দিকে বাড়িয়ে দিল। বাবা, জল পান করুন, রোদ খুব তেজ, সুমিত নম্রতা সহকারে বলল। তার কণ্ঠে একটি আপনত্বের ভাব ছিল, যা এসির ঠান্ডা থেকে অনেক বেশি স্বস্তি দেওয়ার মতো ছিল। জগদীশজি কাপটি ধরলেন এবং সুমিতের চোখে তাকালেন। বাবা, তোর ম্যানেজার দেখে নিলে তো তোকে চাকরি থেকে বের করে দেবে, তুই কেন ঝুঁকি নিচ্ছিস? সুমিত ফ্যাকাশে হাসল এবং বলল, চাকরি তো আসা যাওয়া করতে থাকবে বাবা, কিন্তু যদি মনুষ্যত্ব মরে যায় তাহলে সেটাকে আর ফিরিয়ে আনা যায় না। আমার খুব খারাপ লাগলো যেভাবে স্যার আপনার সাথে কথা বললেন। আমার বাবাও আপনারই বয়সের, যদি তাদের সাথে কেউ এমন করত তাহলে আমার রক্ত গরম হয়ে উঠত। আপনি প্লিজ মনে নেবেন না। জগদীশজি জল পান করলেন। সেই জল কোনো অমৃত থেকে কম ছিল না। তিনি খালি কাপটি ফেরত দিতে দিতে জিজ্ঞেস করলেন, সুমিত, যদি আমি সত্যিই গাড়ি কিনতে এসে থাকতাম তাহলে কি তুই আমাকে ডিল দিতি? সুমিতের মনে হলো যে হয়তো রোদের কারণে বৃদ্ধের মানসিক ভারসাম্য কিছুটা নড়ে গেছে। তবুও সে তার মন রাখার জন্য বলল, নিশ্চয়ই বাবা, যদি আপনার কাছে টাকা থাকতো তাহলে আমি আপনাকে সবচেয়ে ভালো পরিষেবা দিতাম। আমি আপনাকে সেই সম্মান দিতাম যার আপনি যোগ্য। আপনি 1টি গাড়ি নেন বা 10টি। জগদীশজির ঠোঁটে একটি রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি তার পকেটে হাত ঢোকালেন এবং একটি ছোট পুরনো দেখতে ফোন বের করলেন। কিন্তু এটা তার সেই গরিবের ফোন ছিল না। তিনি তার কুর্তার ভেতরের পকেট থেকে তার আসল, অত্যন্ত দামি স্যাটেলাইট ফোন বের করলেন। সুমিতের চোখ কপালে উঠল। একটি জীর্ণ চেহারার বৃদ্ধের হাতে লাখো টাকার ফোন। জগদীশজি একটি নম্বর ডায়াল করলেন এবং তার আওয়াজ হঠাৎ পাল্টে গেল। এখন তাতে সেই গাম্ভীর্য এবং কর্তৃত্ব ছিল যা শেঠি গ্রুপের চেয়ারম্যানের পরিচয়। হ্যালো, আমি জগদীশ শেঠি বলছি। আমার কনবয়কে এক্ষুনি রয়্যাল হাইটস শোরুমের বাইরে নিয়ে আসুন। আর হ্যাঁ, ক্যাশ ভ্যানও সাথে থাকা চাই। আমাকে 20টি গাড়ির পেমেন্ট এক্ষুনি এবং এই মুহূর্তে করতে হবে। সুমিত কাঁপতে কাঁপতে পেছনে সরে গেল। তার কানে বিশ্বাস হচ্ছিল না। স্যার, শেঠি, শেঠি, জগদীশ শেঠি। তার মুখ থেকে কষ্ট করে আওয়াজ বেরোল। জগদীশজি ফোন রাখলেন এবং সুমিতের কাঁধে হাত রেখে বললেন,
ঘাবড়াস না বাবা, তুই আজ শুধু একজন তৃষ্ণার্থকে জল খাওয়াসনি, তুই তোর ভাগ্যকে সিঞ্চন করেছিস। এখন শুধু মজা দেখ। সুমিত কিছু বোঝার আগেই রাস্তার ওপার থেকে সাইরেনের আওয়াজ আসতে লাগল। কালো রঙের 3টে বড় এসইউভি এবং তাদের পেছনে একটি বর্মিতযুক্ত ক্যাশ ভ্যান ধুলো উড়িয়ে শোরুমের দিকে এগিয়ে আসছিল। শোরুমের বাইরে হঠাৎ শুরু হওয়া এই উত্তেজনা দেখে ভেতরে বসা মনীষ এবং বাকি কর্মীদের চোখ বাইরে গেল। কালো কাঁচের বড় গাড়ি, স্যুটবুটে সাজানো বডিগার্ড এবং একটি ক্যাশ ভ্যান। এই দৃশ্যটি কোনো ফিল্মের শুটিংয়ের মতো লাগছিল। মনীষ তাড়াতাড়ি নিজের চেয়ার থেকে উঠল এবং টাই ঠিক করতে করতে গেটের দিকে ছুটল। তার মনে হল যে শহরের কোনো খুব বড় নেতা বা ভিআইপি এসেছে। তাড়াতাড়ি সবাই লাইনে দাঁড়াও, স্বাগত জানানোর জন্য প্রস্তুত হও, মনীষ চিৎকার করে বলল। তার মুখ থেকে সেই অহংকার উধাও হয়ে গিয়েছিল। এখন সেখানে কেবল চাটুকারিতার হাসি ছিল। যেই গাড়ির কনভয় থামল, সবার আগে সামনের গাড়ি থেকে 4 জন শক্তিশালী বডিগার্ড নামল। তারা দৌড়ে একটি ঘেরা তৈরি করল। মনীষ হাত জোর করে কোমর ঝুঁকিয়ে সবার আগে দাঁড়িয়েছিল, এটা দেখার জন্য যে অবশেষে কোন বড় মানুষ নামতে চলেছে। কিন্তু কোনো গাড়ির দরজা খুলল না। এর পরিবর্তে সমস্ত বডিগার্ড দৌড়ে সেই বেঞ্চের দিকে গেল যেখানে সেই জীর্ণ চেহারার বৃদ্ধ বসেছিল। তারা ঝুঁকে তাকে সালাম করল। একজন বডিগার্ড তাড়াতাড়ি জগদীশজির জন্য গাড়ির দরজা খুলল এবং তার হাতে তার আসল কোট এবং সেই দামি ঘড়িটা ধরিয়ে দিল যা তিনি গাড়িতে রেখে এসেছিলেন। মনীষের চোখ কপালে উঠল, তার গলা শুকিয়ে গেল। এটা কি হচ্ছে? তার মুখ থেকে শুধু এইটুকুনি বেরোল। জগদীশজি সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কোট পরলেন, চশমা পাল্টালেন এবং যেই তিনি তার পিঠ সোজা করলেন, তার পুরো ব্যক্তিত্ব পাল্টে গেল। এখন সেখানে সেই অসহায় বৃদ্ধ নয়, বরং ব্যবসার জগতের বেতাজ বাদশা দাঁড়িয়েছিলেন। তিনি ধীরে ধীরে স্থির পদক্ষেপে আবার শোরুমের গেটের দিকে এগোতে লাগলেন। সুমিত তার ঠিক পেছনে ছিল, এখনও হতবম্ব। জগদীশদি যখন গেটে পৌঁছালেন, তখন মনীষের ঘাম ছুটছিল। সে বুঝতে পারছিল না যে কি করবে। এ কি সেই ভিখারি যাকে সে এইমাত্র ধাক্কা মেরে বের করে দিয়েছে? জগদীশজি মনীষের সামনে এসে থামলেন। তিনি তার কালো চশমাটা সামান্য নামালেন এবং মনীষের চোখে তাকালেন। কি হলো ম্যানেজার সাহেব, এখন ভেতরে আসতে দেবেন নাকি এখনও সিকিউরিটিকে ডাকবেন? জগদীশজির আওয়াজে একটি শান্ত কিন্তু কঠোর বিদ্রূপ ছিল। মনীষের হাত কাঁপতে লাগল। স্যার স্যার স্যার, আপনি আমার মনে হয়েছিল যে আমি ভিখারি। জগদীশজি তার কথা কেটে দিলেন। কারণ আমার পোশাক নোংরা ছিল, কারণ আমার চপ্পল ভাঙা ছিল। বাবা, পোশাকের ধুলো ছেড়ে ফেলা যায়, কিন্তু চিন্তাভাবনার ময়লা এত সহজে যায় না। ঠিক তখনই ক্যাশ ভ্যানের দরজা খুলল এবং কর্মীরা 2টি বড় সুটকেস নিয়ে এলো। জগদীশজি ইশারা করে সুটকেসগুলো খুলিয়ে দিলেন। সেগুলোতে নোটের বান্ডিল ভরা ছিল। পুরো শোরুম নীরব হয়ে গেল। শুধু নোটের বান্ডিলগুলো দেখার জন্য উপস্থিতের শ্বাসপ্রশ্বাস দ্রুত চলছিল। জগদীশজি জোরে ঘোষণা করলেন, আমার 20টি বিলাসবহুল গাড়ি চাই, এখনই, সম্পূর্ণ পেমেন্ট ক্যাশে। মনীষের চোখে আলো এসে গেল। এত বড় ডিল, তার কমিশন লাখো টাকায় হবে। সে তার পুরনো ভুল শোধরানোর জন্য গিরগিটির মতো রং পাল্টাতে লাগল। স্যার স্যার, প্লিজ ভেতরে আসুন, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমি আপনার পায়ে পড়ে ক্ষমা চাইছি। আসুন স্যার, আমি আপনাকে সবচেয়ে ভালো মডেল দেখাই। কফি, জল কিছু আনাবো স্যার? মনীষ প্রায় অনুরোধ করছিল। জগদীশজি হাত তুলে তাকে থামালেন। দাঁড়িয়ে যাও, আমি বলেছি যে আমার গাড়ি চাই, কিন্তু আমি এটা বলিনি যে আমি তোমার কাছ থেকে কিনব। পুরো হলে নিস্তব্ধতা নেমে এলো। জগদীশজির চোখ ভিড়ের মধ্যে সুমিতকে খুঁজছিল। জগদীশজি ভিড় চিরে সুমিতির দিকে ইশারা করলেন, যে এক কোণে ভয়ে জড়সড়ো হয়ে দাঁড়িয়েছিল। সুমিত, এদিকে আয়। জগদীশজির আওয়াজ প্রতিধ্বনিত হল। সুমিত ইতস্তত করতে করতে এগিয়ে এলো। তার পা কাঁপছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে কিছুক্ষণ আগে যে বাবাকে সে জল খাইয়েছিল তিনি কোটি কোটি টাকার মালিক। জগদীশজি সুমিতের কাঁধে হাত রাখলেন এবং মনীষের দিকে তাকিয়ে বললেন, আমি এই ডিলটি শুধুমাত্র একটি শর্তে করার সিদ্ধান্ত নিয়েছি। এই পুরো ডিল, এর পুরো কমিশন এবং এর পুরো দায়িত্ব শুধু এবং শুধু এই ছেলেটি সামলাবে।
মনীষের মুখ সাদা হয়ে গেল। কিন্তু স্যার, এ তো কালকের ছেলে, এ কিছুই জানে না, এ নতুন, এত বড় ডিল এ কিভাবে সামলাবে? আমি এখানের সিনিয়র ম্যানেজার, আমি আপনাকে। তুমি সিনিয়র ম্যানেজার, কিন্তু তোমার মানুষের পরখ নেই, জগদীশজি কঠোর শব্দে বললেন। এই ছেলেটি আমাকে তখন সম্মান দিল যখন আমার দেখানোর মতো কিছুই ছিল না, আর তুমি আমাকে তখন তাড়িয়ে দিলে যখন তোমার মনে হলো যে আমি তোমার কোনো কাজের নই। ব্যবসা শুধু টাকার লেনদেন নয় মনীষ, ব্যবসা হলো বিশ্বাসের নাম, এবং আমার বিশ্বাস এই ছেলেটির উপর আছে, তোমার উপর নয়। জগদীশজি সুমিতের দিকে ঘুরে দেখলেন। সুমিত, তুমি কি আমার কোম্পানির জন্য 20টি গাড়ির অর্ডার প্রক্রিয়া করতে পারবে? সুমিতের চোখে জল এসে গেল। সে কাঁপানো গলায় বলল, জি স্যার, আমি পুরি চেষ্টা করব। চেষ্টা নয়, আমার বিশ্বাস তুমি করবে, জগদীশজি হেসে বললেন। তারপর তিনি সেখানে উপস্থিত তার সেক্রেটারিকে ইশারা করলেন। রয়্যাল হাইটসের মালিক মিস্টার খান্নাকে এখনই ফোন লাগাও, বলো জগদীশ শেঠি কথা বলতে চান। মুনিশ এবার পুরোপুরি ঘাবড়ে গেল। যদি মালিক জানতে পারেন যে সে জগদীশ শেঠির মতো গ্রাহককে প্রায় তাড়িয়ে দিয়েছিল, তাহলে তার চাকরি তো যাবেই, শহরে তাকে আর কেউ কাজও দেবে না। সে জগদীশজির পায়ে পড়তে যাচ্ছিল যে জগদীশজি পেছনে সরে গেলেন। কিছু মিনিটের মধ্যেই মিস্টার খান্না দৌড়াতে হাঁপাতে শোরুমে প্রবেশ করলেন। তিনি এসেই জগদীশজির হাত ধরলেন। শেঠি সাহেব, আপনি আর এখানে? আপনি আমাকে ফোন কেন করলেন না? আমি নিজেই আপনার অফিসে চলে আসতাম। জগদীশজি শান্তভাবে বললেন, কান্না, আমি এখানে একজন গ্রাহক হয়ে এসেছিলাম, কিন্তু আপনার ম্যানেজার আমাকে একজন ভিখারি ভেবে বাইরে বের করে দিল। খান্নাজির মুখ রাগে লাল হয়ে গেল। তিনি ঘুরে মনীষের দিকে তাকালেন, যে এখন ঘামে ভিজে গিয়েছিল। এ কি বাজে কথা মনীষ? খান্নাজি চিৎকার করলেন, তোমার সাহস কি করে হলো? স্যার, ও আমি জানতাম না যে। জানতে তো আমিও পারিনি খান্নাজি, জগদীশজি মাঝখানে থামালেন। কিন্তু আপনার এই নতুন ছেলে সুমি তো জানত না, তবুও সে আমাকে জল খাওয়ালো, সম্মান দিল। আপনার কোম্পানির আসল মান এই ছেলেটি বাঁচিয়েছে, না হলে আজ আমি এখান থেকে খালি হাতে নয়, বরং আপনার কোম্পানির বদনাম নিয়ে যেতাম। খান্নাজি সাথে সাথে পরিস্থিতি বুঝলেন। তিনি মনীষের দিকে আঙুল তুললেন। মনীষ, তোমার আইডি কার্ড এবং অফিসের চাবিগুলো এক্ষুনি টেবিলে রাখো। ইউ আর ফায়ার্ড, ইউ আর ফায়ার্ড, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। মনীষের পৃথিবী যেন উচ্ছন্ন হয়ে গেল। যে অহংকারের জোরে সে উড়ছিল, আজ সেটাই তার ডানা কেটে দিল। সে মাথা নিচু করে অপমানিত হয়ে সেই কাঁচের দরজা দিয়ে বাইরে বেরোল, যেখান দিয়ে সে কিছুক্ষণ আগে জগদীশজিকে বের করে দিয়েছিল। জগদীশজি এরপর খান্নাজিকে বললেন, আর খান্নাজি, আমার একটি সুপারিশ আছে। এই শোরুমের নতুন ম্যানেজার সুমিতকে বানিয়ে দেওয়া হোক। যে মনুষ্যত্ব বোঝে, সেই গ্রাহকদের বুঝতে পারে। খান্নাজি সাথে সাথে সম্মতি জানালেন। নিশ্চয়ই স্যার, যা আপনি বলবেন। সুমিত, আজ থেকে তুমি ফ্লোর ম্যানেজার। সুমিত কেঁদে উঠল। সে ঝুঁকে জগদীশজির পা ছুল। স্যার, আপনি আমাকে কি থেকে কি বানিয়ে দিলেন? আমি এর যোগ্য নই। জগদীশজি তাকে তুললেন এবং আলিঙ্গন করলেন। তুই এর যোগ্য বাবা, কারণ তোর কাছে সেই সম্পদ আছে যা এই শোরুমের সব গাড়ির থেকেও দামি, তোর পরিষ্কার মন। শোরুমের জমকালো কেবিনে এখন নিস্তব্ধতা নয়, বরং কাগজের খসখস আওয়াজ ছিল। বাইরে খান্নাজি নিজে কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করাচ্ছিলেন, কিন্তু ভেতরে কাঁচের দেওয়ালগুলোর মাঝখানে এক আলাদা আবেগপূর্ণ দৃশ্য ছিল। সুমিতের হাতে সেই পেনটি ছিল যা দিয়ে তাকে ডিলের কাগজপত্রে সাইন করতে হতো, কিন্তু তার হাত ভীষণভাবে কাঁপছিল। তার চোখ থেকে জল গড়িয়ে সরাসরি ফাইলের ওপর পড়ছিল। জগদীশজি মনোযোগ সহকারে তাকে দেখলেন এবং আস্তে করে জিজ্ঞেস করলেন, কি হলো বাবা? এত বড় খুশির মুহূর্তে কাঁদছ? এখন তো তুমি ম্যানেজার হয়ে গেছ, এখন তো তোমার হাসা উচিত। সুমিত মাথা তুলল। তার চোখ লাল ছিল। সে রুদ্ধ কণ্ঠে বলল, স্যার, এই কান্না আনন্দের নয়, স্বস্তির। আজ সকালে যখন আমি বাড়ি থেকে বেরোলাম, তখন আমার মা হাসপাতালের আইসিইউতে ছিল। ডাক্তার বলেছিলেন যে যদি কালকের মধ্যে অপারেশনের জন্য 5 লাখ টাকা জমা না করা হয়, তাহলে তিনি হয়তো বাঁচবেন না। আমার কাছে না ছিল কোনো সঞ্চয় আর না কোনো ভরসা। আমার মনে হয়েছিল যে আজ আমার দুনিয়া শেষ হয়ে যাবে। সুমিত এক মুহূর্তের জন্য শ্বাস নিল।
এবং তারপর ফুপিয়ে বলল, যখন মনীষ স্যার আমাকে বকা দিয়েছিলেন তখন আমি ভয় পেয়ে গেছিলাম যে যদি চাকরি চলে যায় তাহলে মায়ের কি হবে। কিন্তু আপনি ভগবান হয়ে আমার ঝুলি ভরে দিলেন। এই ডিলের কমিশন এত বেশি যে আমি শুধু মায়ের অপারেশনই করাতে পারবো না, বরং তাকে একটি ভালো জীবনও দিতে পারবো। জগদীশজির হৃদয় ভরে গেল। তিনি অনুভব করলেন যে তার একটি ছোট পরীক্ষা অজান্তেই একটি ছেলেকে তার মাকে বাঁচানোর উপায় এনে দিল। তিনি টেবিলের ওপর রাখা চেকটি তুললেন। এটা সুমিতের কমিশনের চেক ছিল, যার ওপর খান্নাজি এইমাত্র সাইন করেছিলেন। জগদীশজি নিজের পকেট থেকে তার পেন বের করলেন এবং সেই চেকের পেছনে কিছু লিখলেন এবং তারপর সেটা সুমিতের হাতে ধরিয়ে দিলেন। বাবা, এটা তোমার হক। জগদীশজি ভারী গলায় বললেন, কিন্তু মনে রেখো, এই টাকা তোমাকে এই জন্য দেয়া হয়নি কারণ তুমি একজন ভালো সেলসম্যান। এটা তোমাকে এই জন্য দেওয়া হয়েছে কারণ তুমি একজন ভালো ছেলে এবং একজন অসাধারণ মানুষ। দুনিয়ায় চালাকি দিয়ে টাকা রোজগার করা সহজ, কিন্তু সততা দিয়ে দোয়া রোজগার করা খুব কঠিন। ঠিক তখনই কেবিনের বাইরে কাঁচের ওপার থেকে আরও একটি চেহারা দেখা গেল। সে ছিল মনীষ। সে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু যেতে যেতে তার নজর কেবিনের ভিতরে পড়ল। সে দেখল যে ছেলেকে সে আনাড়ি এবং অযোগ্য ভাবত, আজ শহরের সবচেয়ে বড় কোটিপতি তার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। মনীষের চোখে এখন অহংকার নয়, শুধু অনুতাপ ছিল। সে বুঝতে পারল যে সে আজ শুধু একটি গ্রাহক বা চাকরিই হারায়নি, বরং তার মনুষ্যত্ব হারানোর দাম চুকিয়েছে। সে মাথা নিচু করে চুপচাপ ভিড়ের মধ্যে গায়েব হয়ে গেল। এদিকে ভেতরে সুমিত নিজের চোখের জল মুছল এবং জগদীশজির পায়ে ঝুঁকল। আমি আপনার অনুগ্রহ সারা জীবন ভুলব না স্যার। জগদীশজি তাকে উঠালেন এবং বললেন, অনুগ্রহ নয়, এটা কর্মের ফল। তুমি যে বীজ বুনেছিলে এটা তারই ফসল। এখন যাও তোমার মায়ের কাছে, তার তোমাকে প্রয়োজন। সুমিত চেক নিয়ে দৌড়ে বাইরে গেল। তার হাঁটার মধ্যে এখন একটি নতুন শক্তি ছিল। তাকে যেতে দেখে জগদীশজির মুখে একটি সন্তোষজনক হাসি ভেসে উঠল। তার আজকের দিনটি সফল হয়ে গিয়েছিল, শুধু গাড়ি কেনার জন্য নয়, বরং মনুষ্যত্বকে জেতার জন্য। কিন্তু গল্পটি এখনও পুরোপুরি শেষ হয়নি। কিছু বছর পর সময় আরও একবার মোড় নিল। 5 বছর কেটে গেল। সময়ের চাকা তার গতিতে ঘুরতে থাকল। জগদীশ শেঠি এখন আরও বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং তিনি তার ব্যবসা তার বাচ্চাদের হাতে সঁপে দিয়ে সমাজসেবায় সময় কাটাতে শুরু করেছিলেন। কিন্তু আজ একটি বিশেষ দিন ছিল। শহরের সবচেয়ে বড় চ্যারিটেবল হাসপাতাল সেবা সদনের উদ্বোধন ছিল। এই হাসপাতালটি গরিবদের বিনামূল্যে চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল। জগদীশজিকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। মঞ্চে বড় বড় নেতা এবং ডাক্তার উপস্থিত ছিলেন। যেই অ্যাঙ্কার ঘোষণা করল, এখন আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাইব এই হাসপাতালের প্রধান ট্রাস্টি এবং প্রতিষ্ঠাতা মহাশয়কে, যার কারণে এই স্বপ্ন সত্যি হতে পেরেছে। জগদীশজি উৎসাহের সাথে দেখলেন। তিনি জানতে চেয়েছিলেন যে কে সেই ব্যক্তি যিনি এত বড় একটি মহৎ কাজ করেছেন। ঠিক তখনই মঞ্চে একটি যুবক স্যুট বুটে এলো। তার মুখে আত্মবিশ্বাস এবং বিনম্রতার সেই একই মিলন ছিল যা বছর কয়েক আগে একজন সেলসম্যানের চোখে ছিল। সে সুমিত ছিল। ভিড় হাততালিতে ফেটে পড়ল। সুমিত মাইক ধরল, কিন্তু বলার আগেই তার নজর প্রথম সারিতে বসা জগদীশ শেঠির ওপর গেল। সে সাথে সাথে মঞ্চ থেকে নিচে নেমে এলো। নিরাপত্তারক্ষীরা তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু সে হাতের ইশারায় তাদের বারণ করে দিল। সরাসরি জগদীশজির কাছে এসে সে তাদের চরণে নিজের মাথা রাখল। পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। সুমিত রুদ্ধ কণ্ঠে মাইকে বলল, আজ আপনারা সবাই আমাকে এই হাসপাতালের মালিক ভাবছেন, কিন্তু সত্যিটা হলো আমি সেই ছেলে যাকে 5 বছর আগে তার মায়ের চিকিৎসার জন্য ভিক্ষা করতে হতো। যদি সেই দিন একজন জীর্ণ চেহারার দেবতা আমার হাত না ধরতেন, তাহলে আজ না আমার মা বেঁচে থাকতেন আর না এই হাসপাতাল তৈরি হতো। সে জগদীশজির হাত ধরে তাকে মঞ্চে উঠালো। এই হাসপাতাল আমি নিজের রোজগার থেকে নিশ্চয়ই বানিয়েছি, কিন্তু এর ভিত্তি সেই দিন রাখা হয়েছিল যখন আমাকে এই শিক্ষা দেওয়া হয়েছিল যে আসল প্রাচুর্য সম্পদে নয়, হৃদয়ে থাকে। আমি কসম খেয়েছিলাম যে যেভাবে আমাকে সাহায্য করা হয়েছে আমিও হাজারো মানুষের সাহায্য করব। জগদীশজির বুড়ো চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি সুমিতকে আলিঙ্গন করলেন। ভিড় দাঁড়িয়ে হাততালি দিল। কোথাও দূরে কোণে ভিড়ের মাঝখানে একজন লোক দাঁড়িয়েছিল, পুরনো এবং মলিন পোশাকে। সে ছিল মনীষ। সময়ের আঘাত তাকে সেখানেই এনে দাঁড় করিয়েছিল যেখানে একসময় জগদীশজি নাটক করছিলেন। সে আজ এই বিনামূল্যের হাসপাতালে নিজের ওষুধ নিতে এসেছিল। সে জলভরা চোখ দিয়ে সেই মঞ্চের দিকে তাকালো যেখানে তার প্রাক্তন জুনিয়র আজ শহরের ত্রাতা হয়ে দাঁড়িয়েছিল। মনীষের ঠোঁটে একটি তিক্ত হাসি এলো। কর্মের কলা ধীরে ধীরে পেশে, কিন্তু খুব মিহি করে পেশে। সেই দিন রয়্যাল হাইটসের সেই শোরুম থেকে শুরু হওয়া গল্পটি আজ তার চক্র পূর্ণ করল। ভালোত্বের বীজ একটি বিশাল বটবৃক্ষ হয়ে উঠেছিল, যার ছায়ায় এখন হাজারো মানুষের আশ্রয় পাওয়ার কথা ছিল।
যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।